বাবুনি পাখি, কি হয়েছে? বমি করছিস কেন? জ্বর আসলো নাকি? সোয়েটার পরিসনি কেন? সৌহার্দ্য অস্থির হয়ে পড়ে, নেকাব উঠিয়ে পাগলের মতো কপাল গাল হাতে থাকে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী স্তব্ধ বসে আছে, মাথা ঝিমঝিম করছে তার। সৌহার্দ্য কি বলছে কিছুই শুনতে পারছে না, যে অস্বস্তিতে নিজেকে গুটিয়ে নিচ্ছে বারবার। আজ পর্যন্ত কোনো পুরুষালী ছোঁয়া পায়নি সে, লজ্জায় পুরো দেহ অসাড় হয়ে আসছে ক্রমশ। এই ছোট লোক, তোকে কে বলেছে আমাদের সাথে আসতে? কখনো উঠেছিস গাড়িতে? এখন কি তোর বাপ এসে এগুলো পরিষ্কার করবে? রিসা রাগে ফুঁসছে, গাড়ির পেছনে বসে কানে হেডফোন লাগিয়ে লুকিং গ্লাসে এতক্ষণ সৌহার্দ্যকে দেখছিল সে। অবশেষে চোখ বুজতেই হঠাৎ গাড়ির ব্রেক কষে যায়, যার ফলে তার মাথা গিয়ে বাড়ি খায় সামনের সিটে। কান থেকে হেডফোন খুলে সামনে তাকাতেই কানে ভাসে সৌহার্দ্যের শেষ কথাটি। সেই সাথে প্রিয়ন্তীর গালে কপালে সৌহার্দ্যের হাতের বিচরণ তার রাগকে তরতর করে বাড়িয়ে দেয়। আর একটা কথা বলবি তো এগুলো তোকে দিয়ে পরিষ্কার করাবো। সো রিমেম্বার দ্যাট অ্যান্ড শাট আপ। সৌহার্দ্যের ঝাঁঝালো কণ্ঠে চুপসে যায় রিসা, ক্রোধান্বিত চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে, মনে মনে বিড়বিড়ায়। সেম লেজ। সোজা হয়ে দাঁড়া প্রিয়, এইভাবে নড়াচড়া করছিস কেন? দেখছিস না কাজ করছি? দেখ তো বোরকাটার কি অবস্থা করেছিস। আমাকে বলিসনি কেন তোর বমি পাচ্ছে? রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী, ফুটপাতের উঁচু জায়গাটা তাকে দাঁড় করিয়ে থেকে নিচে হাঁটু গেড়ে বসে আছে সৌহার্দ্য। এক হাতে পানি ঢালছে আর অন্য হাতে বোরখা পরিষ্কার করছে। তার নিজেরই কেমন ঘিন ঘিন লাগছে বমি দেখে, কিন্তু সৌহার্দ্য কি যত্ন সহকারে সেগুলো পরিষ্কার করছে ভাবতেই নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে প্রিয়ন্তীর। সরি সৌহার্দ্য ভাইয়া, আমি বুঝতে পারিনি এমনটা হবে। বোতলটা আমার হাতে দিন, আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রিয়ন্তীর মিনমিনে গলা বলা কথা মাথা তুলে তাকায় সৌহার্দ্য। প্রিয়ন্তীর নেকাবে ঢুকে মুখটা সরু চোখে জোড়া জলজল করছে। সেই চোখ জোড়ায় সৌহার্দ্য থমকায়, নিজেকে ধাতস্থ করে আকাশের পানে মুখ তুলে বলে, চাঁদ, তোমার তারাটা কি আজ আমার প্রিয় চোখে জমেছে? বড় শপিং মলের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে আসে রিসা, তার পিছু পিছু নামে প্রিয়ন্তী। রাতের ব্যস্ত শহরে কখনো দেখেনি সে, ফলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখতে থাকে মুগ্ধ নয়নে। ঋষা, প্রিয়কে নিয়ে থার্ড ফ্লোরে যা, ওখানে সবাই আছে, আমি গাড়ি পার্ক করে আসছি। বলেই সৌহার্দ্য গাড়ি নিয়ে চলে যায়। রিসা ক্রুর হাসে, সে তো এটাই চেয়েছিল। মেয়েটি তাকে বড্ড জ্বালাচ্ছে, সকল কিছু শোধ আজকেই তুলবে সে। এই শোন, তুই এখানে দাঁড়া, আমি আসছি। বলেই হাঁটা ধরে রিসা। কোথায় যাচ্ছ রিশা আপু? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি তো এখানের কিছুই চিনি না, যদি হারিয়ে যাই। প্রিয়ন্তী নরম ও ভীত সুরে কথাটা বললেও বিরক্তিতে পিছু ফিরে রিসা ফোন উঁচু করে দেখায় কল এসেছে। প্রিয়ন্তী চুপসে যায়, এক কোণে গিয়ে দাঁড়ায় কাচুমাচু হয়ে। সে জানে রিসাকে বলে কোনো লাভ হবে না, সে যা বলেছে তাকে এখন তাই শুনতে হবে। মিনিট 10 কেটে গিয়েছে রিসা চলে যাওয়ার। 10 মিনিট পার হওয়ার পরও রিসা না আসায় ভয়রা দানা বাঁধে প্রিয়ন্তীর মনে। যেই চোখে এতক্ষণ মুগ্ধতা ভরেছিল সেই চোখে ভর করে ভীতি। আশেপাশে চোখ বুলাই সন্দেহান দৃষ্টিতে। এখানে কাউকে চেনে না সে, কোথায় আছে সেটাও বলতে পারছে না। সৌহার্দ্য ভাই বলেছে থার্ড ফ্লোরে যেতে, কিন্তু কোন ভবনের থার্ড ফ্লোর সেটা বলেনি। তার ভাবনার মাঝেই দুটো কুকুর এসে দাঁড়ায় তার সামনে, জিওবা বের করে হাঁপাচ্ছে শুধু। কি ভয়ানক দেখতে! প্রিয়ন্তী ভয় পায়, তার মায়ের মতো তারও কুকুর দেখলে ভীতি কাজ করে। নিজেকে ধাতস্থ করে এক কদম পিছু হাঁটে সে, কুকুরগুলো তার সাথে এক কদমে এগিয়ে আসে। প্রিয়ন্তী অস্থির হয়ে পড়ে, কুকুরগুলো যদি তাকে কামড়ে দেয়, কেউ কি সাহায্য করবে তাকে, নাকি এখান থেকে দৌড়ে পালাবে সে? ভাবনার মাঝে পিছু ফিরতেই ধাক্কা লাগে বলিষ্ঠ দেহের কালো রঙা শার্ট পরিহিত ব্যক্তির সাথে। সে তার বুক বরাবর হয়, যার ফলে ধাক্কা লাগায় নাকে ব্যথা পায় প্রচুর। সহসায় নিকাব তুলে নাক ঘষতে থাকে প্রিয়ন্তী। কিছু একটা মনে পড়তেই তড়িঘড়ি চোখ তুলে ওপরের দিকে, সঙ্গে সঙ্গেই চোখাচোখি হয় সায়ানের সাথে, যে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল তারই দিকে। কি ম্যাডাম, প্রেম করছি ভাবতে বলেছিলাম বলে ডিরেক্ট বুকে এসে পড়বেন? না, লজ্জা টজ্জা করে না বুঝি? বলেই সামনের দিকে কিছুটা ঝুঁকে পুনরায় বলে, নারীর স্পর্শবিহীন 25 বছর শুদ্ধ পুরুষটাকে অপবিত্র করলেন। এখন সেই অপবিত্র পুরুষটাকে যে বারবার ছুঁয়ে দিবে আপনাকে, নিজের সাথে আপনাকে অপবিত্র করবে, তখন নিজেকে সামলাতে পারবেন তো ম্যাডাম?
বলে চোখ টিপে সোজা হয়ে দাঁড়ায় সায়ান। সায়ানের কথায় প্রিয়ন্তী নিজেকে গুটিয়ে নেয়, মনে মনে বিড়বিড়াই। ঠোঁট কাটা লোক। সায়ন মিটিমিটি হাসছে। মেয়েটিকে দেখলেই তার হাসি পায়। প্রিয়ন্তীর আপাদমস্তক চোখ বোলায় একবার। জীবন্ত পুতুলের মতো লাগছে তাকে। এরপর মাথা চুলকে নিজেও মনে মনে বিড়বিড়াই। বাচ্চা পালার বয়সে বউ বলতে হবে এখন? ভাইয়া আপনি কি মিহি আপুর বরের সাথে এসেছেন? আমি হারিয়ে গিয়েছি, আমাকে নিয়ে যাবেন তাদের কাছে? আমতা আমতা করে বলে প্রিয়ন্তী। সে সায়ানকে ঠিক মতো চেনে না। তাদের দুবার আলাপে সায়ান শুধু একাই বকবক করে গিয়েছে। জি, আমি ভাইয়ের সাথে এসেছি। কিন্তু এখন কি করছেন ম্যাডাম? কার সাথে পালিয়ে টালিয়ে যাওয়ার মতলব নয় তো? বলে ভ্রু উঁচু করে দোতলায় দোলাতে থাকে। প্রিয়ন্তী মুখ কুঁচকে ফেলে। কী সব বলছে তাকে? সে কি এমন মেয়ে নাকি? আসলে ভাইয়া, রিশা আপু আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেছেন। মাথা নিচু করে জবাব দেয় প্রিয়ন্তী। তাহলে পালাচ্ছেন কেন ম্যাডাম? বলেই পুনরায় মাথা ঝুঁকিয়ে এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে। সহসায় প্রিয়ন্তীর খেয়ালে আসে কুকুরগুলোর কথা। তড়িঘড়ি মাথা উঠিয়ে ঘাড় কাত করতে পেছনে দেখতে পায় কুকুরগুলোকে। তাদের আক্রমণাত্মক দৃষ্টিতে ছলকে ওঠে প্রিয়ন্তীর হৃদয়। আশেপাশে না তাকিয়ে সোজা গিয়ে লুকায় সায়নের পেছনে। প্রিয়ন্তীর কাজে সায়ন অট্টহাসিতে ফেটে পড়ে। ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে কুকুরদের সামনে। তাদের আদর করতে করতে বলে, এতদিন বিড়াল পালতাম আদর করার জন্য, এবার থেকে কুকুর পালবো আদর খাওয়ার জন্য। বউয়ের আদর। বড় শপিং মলে 3 তলা জুড়ে শুধু ব্রাইডাল কালেকশন, শাড়ি, লেহেঙ্গা, গহনা, সব ধরনের পাকিস্তানি কালেকশন এখানেই রয়েছে। নতুন বউয়ের শাড়ি, লেহেঙ্গা কেনা শেষ। বাড়ির সকল সদস্য এখন নিজেদের জন্য কেনাকাটা করছে। প্রিয়ন্তী সোফার এক কোণে বসে আছে কাচুমাচু হয়ে। সায়ন ঠিক তার সামনের সোফায় বসে ফোন টিপছে নাকি তাকে দেখছে বুঝতে পারছে না। এখানে আসার পর এখনো তাদের কেউ খেয়াল করেনি। সকলে কেনাকাটায় মগ্ন। তাদের ফোনের কথা বলতে বলতে দোকানে প্রবেশ করে সৌহার্দ্য। এদিক সেদিক না তাকিয়ে সোজা গিয়ে বসে প্রিয়ন্তীর সামনে রাখা কাঠের টি টেবিলের উপর, যার দরুন তার অবয়বে প্রিয়ন্তীর মুখসই পুরো শরীর ঢাকা পড়েছে। কান থেকে ফোন নামিয়ে হাতে রাখা প্যাকেটটি প্রিয়ন্তীর দিকে এগিয়ে দিয়ে অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে প্রিয়? বমি পাচ্ছে এখনো? বমি করবি? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। এতক্ষণ তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু এখন তার দ্বিগুণ অস্বস্তি হচ্ছে। সৌহার্দ্য তার সামনে বসায়। দুজনের মাঝে দূরত্ব খুবই কম। সে এদিক সেদিক তাকায়। সামনেই দুটো খালি চেয়ার নজরে আসে। সে কি উঠে চলে যাবে সেখানে? তার ভাবনার মাঝে সোফায় 2 হাতলে হাত রেখে সামনে ঝুঁকে পড়ে সৌহার্দ্য। প্রিয়ন্তী ভরকায়, মাথাটা পিছিয়ে নেয় কিছুটা। মেকআপটা উঠিয়ে রেখেছিস কেন? দেখছিস কতগুলো চোখ তোকে গিলে খাচ্ছে। প্রিয়ন্তী আশেপাশে তাকায়। দেখতে পায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5-6 জন ছেলে তাকে খুঁটে খুঁটে দেখছে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে এই সহসা টান দিয়ে প্রিয়ন্তীর মেকআপটা নামিয়ে দেয় সৌহার্দ্য। রাগ দমন করে শীতল কণ্ঠেই বলে, ফোন কলের জন্য আসতে দেরি হয়েছে, আবার তোর জন্য আচার আনতে গিয়েছিলাম। তুই কি এতক্ষণ এইভাবেই বসেছিলি বাবুনি? প্রিয়ন্তী চমকায়। কি বলল তাকে? বাবুনি? বিস্ময়ে চোখ তুলতেই সৌহার্দ্য উঠে দাঁড়ায়। 2 হাত প্যান্টের পকেটে গুজে বলে, মেহা বাবু আর তোর জন্য এনেছে এগুলো, ওকে গিয়ে দিয়ে আয়। আর ওখানে একটা সিক্রেট রুম আছে, ওখানে গিয়ে বসে থাকবি। সবাই 3 পিস সেক্টরে গেলে তোকে ডেকে নিব। এর আগে বাইরে আসবি তো চর খাবি। প্রিয়ন্তী যেতেই প্রিয়ন্তীর বসা সোফার পাশে পা তুলে বসে সৌহার্দ্য। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটি সিগারেট মুখে পুরে নেয়। সেটাকে না জ্বালিয়ে ঠোঁট দিয়ে এদিক ওদিক নাড়তে থাকে। আঙুলের ফাঁকে নিয়ে ঠোঁট গোল করে অদৃশ্য ধোঁয়া ছাড়তে থাকে। মুখে কাঠিন্য ভাব ফুটে উঠতেই চোখ জোড়া বন্ধ করে নেয় তড়াক করে। মিস্টার শায়ান ফারাজি, রাইট? আপনি যার দিকে নজর দিচ্ছেন জানেন সে কে? এই সিগারেটটার মতোই নেশাদ্রব্য, যাকে আমি প্রতিদিন যত্ন করি, আগলে রাখি, ছুঁয়ে দেখি কিন্তু জ্বালিয়ে দেই না। কেন জানেন? বিকজ শি ইজ মাই প্রপার্টি, মাই অ্যালকোহল অ্যান্ড মাই বাবুনি পাখি। বলেই রক্তিম চোখ জোড়া মেলে তাকায় সৌহার্দ্য। দেহিন আই উইল মেক হার মাইন। শীতল কণ্ঠে জবাব দেয় সায়ন, কিন্তু তার চোখে যেন আগুনের ফুলকি। সেই ফুলকি কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো কিছু পাওয়ার নাকি ছিনিয়ে নেয়ার? বুঝতে পারল না সৌহার্দ্য। অন্ধকারাচ্ছন্ন রুমে ফুল স্পিডে এসি চালিয়ে রকিং চেয়ারে বসে আছে সায়ান। মাথার ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে তার। মাঘ মাসের মৃদু শীত এবং এসি ঠান্ডা বাতাসে কিছুতেই যেন তার মাথা ঠান্ডা করতে পারছে না। রকিং চেয়ারটা ঝুমঝুম শব্দ তুলে দুলছে। পুরো রুম জুড়ে জুড়ে সেই শব্দ মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সায়ান থামে, সাথে শব্দও।
পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দৃষ্টি নিক্ষেপ করে সামনের দিকে, যেখানে চেয়ারের সাথে হেলান দিয়ে বসিয়ে রাখা আছে একটি কোলবালিশ। সায়ান হাসে, পায়ের ওপর পা তুলে পুনরায় ঢুলতে থাকে। হাত উঁচিয়ে হাতে থাকা অ্যান্টিকের দুলটি দেখে আবেশিত নয়নে, যার শব্দে রুমটি পুনরায় ঝুমঝুম শব্দ তুলে মুখরিত হয়ে উঠেছে। মিস্টার সৌহার্য মনোব চৌধুরী, রাইট? জানেন আমার হাতে রাখা দুলটি কার? প্রিয়র। ও সরি সরি, প্রিয় নয়, পুতুলই। একদম পুতুলের মতো দেখতে না? সায়ান থামে, কোলবালিশটার দিকে ঝুঁকে বলে, এগেইন সরি। আপনার তো প্রণয়ই নেই, উত্তর দিবেন কি করে? আচ্ছা আমি বলছি শুনুন। যেদিন প্রথমবার আপনার বাড়িতে গিয়েছিলাম সেই দিনই পুতুলকে প্রথম দেখেছি। মুখটা উপর দিকে তুলে কি যেন ভাবছিল। ভেবেছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টের লোক হবে, হয়তো সেই হিসাবে এগিয়ে গিয়ে কিছু কথা শুনিয়ে দিই। কিন্তু যখনই মুখটা আমার দিকে ফিরল, কালো রঙের ওড়নার অর্ধ ঢাকা মুখশ্রীটা দেখে থমকে যায়। মনে হচ্ছিল হার্ট বিট মিস হচ্ছে, জানেন? তখন সকলের কাছে শুদ্ধ পুরুষ নামক খ্যাতি ব্যক্তির অশুদ্ধ হতে ইচ্ছে করলো। কলঙ্ক মাখতে চাইল পুরো শরীর ও মন জুড়ে। সায়ান ক্ষীণ শব্দে হাসে, সোজা হয়ে বসে দুলটার দিকে তাকায়। দুলটায় একটা গভীর চুমু খেয়ে সেটাই দৃষ্টি নিবদ্ধ করে পুনরায় বলতে শুরু করে, এটাকে আমি সব সময় আমার বুক পকেটে রাখি। কেন জানেন? এই মালিকের যে বুকে রাখার স্বপ্ন বুনি, এটাকে সব সময় হাতে রাখি। কেন জানেন? কারণ এই মালিকের হাতে হাত রাখার ইচ্ছা পুষি প্রতিনিয়ত। কিন্তু আপনি কেন ঝামেলা পাকাচ্ছেন বলুন তো? কেন আমার মতো শান্ত মানুষটাকে রাগিয়ে দিচ্ছেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সায়ান উঠে দাঁড়ায়, ক্রমশই তার চোয়াল শক্ত হয়ে আসছে। দুলটাকে পকেটে পুরে ধীর পায়ে হেঁটে গিয়ে বালিশটাকে তুলে সর্বশক্তি দিয়ে সেটাকে ব্যালকনির দিকে বাহিরে ছুঁড়ে মারে। পকেট হাতে লাইটার বের করে টিক টিক শব্দ তুলে সেটাকে জ্বালায় আর নেভায়। কিছু একটা মনে আসতে আগুন ছুঁড়ে মারে বালিশটির ওপর। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন মুহূর্তেই বালিশটিকে পুড়িয়ে ফেলে। সায়ান ক্রূর হাসে, আগুনে ফুলকিতে চোখ রেখে বলে, মিস্টার সৌহার্য মনাব চৌধুরী, আমার পুতুলের দিকে হাত বাড়ালে এভাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন, এভাবেই মিশে যাবেন মাটিতে। মাইন্ডেড। সকাল 7:55। প্রিয়ন্তী রান্নাঘর থেকে উকি দিয়ে বারবার দেওয়াল ঘড়ি দেখছে। নাস্তা বানানো প্রায় শেষ তার। সকলকে নাস্তা খাইয়ে দিতে পারলে আপাতত ছুটি। 9টার দিকে একবার বেরোতে হবে তাকে। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হলো। টেস্ট পেপার কিনতে হবে। প্রান্ত ভাই হয়তো ভুলে গিয়েছে, নয়তো সে কিনে নিয়ে আসতো। আজ পর্যন্ত তার সকল বই খাতা গাইড সবই তো প্রান্ত ভাই এনে দিয়েছে। কখনো তাকে মুখ ফুটে বলাও লাগেনি। সে কিভাবে যেন জেনে যেত তার কখন কি লাগবে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে একে একে নেমে আসে বাড়ির সকল সদস্য। প্রিয়ন্তী ব্যস্ত হয়ে পড়ে, নাস্তার প্লেট হাতে ছুটে টেবিলের দিকে। সবার শেষে নেমে আসে রিসা। প্রিয়ন্তীকে দেখেই মুখ কুঁচকায়। তার প্ল্যান এবারও ফেল হয়েছে। মেয়েটাকে কিছুতেই বাড়ি থেকে বের করতে পারছে না। রাগে গজগজ করতে করতে গিয়ে বসে পড়ে প্রান্তের মুখোমুখি। সেখান থেকেই উকি দেয় দোতলায়। আজও সৌহার্দ্য ভাই তাদের সাথে খেতে আসেনি। তাদের সাথে খেতে বসলে কি এমন হয়? প্রিয়ন্তী সকলকে খাবার বেড়ে দিচ্ছিল। তার মাঝে দোতলা থেকে ডাক আসে সৌহার্দ্যের। সেই ডাকে উপস্থিত সকলে ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। প্রিয়, আমার রুমে এক কাপ কফি দিয়ে যা। বলে এই রুমের দিকে পা বাড়ায় সৌহার্দ্য। তোমার ছেলেটাকে এমন অসামাজিক কিভাবে বানালে শানু? কারোর সাথে তেমন কথা বলে না, বাড়ির কারোর সাথে খেতে পর্যন্ত আসে না। প্রিয় কি এই বাড়ির কাজের লোক? তোমাদেরকে রেঁধে বেড়ে খাওয়াবে, আবার তোমার ছেলের 5-4 মাসও খাটবে। নওশেদ চৌধুরী কথার মুখ বাঁকানো শাহানা চৌধুরী। প্রিয়ন্তীর দিকে তাকান আগুন চোখে। এই মেয়েটি আসার পর থেকেই তার ছেলের এই অবস্থা। তবুও মুখে মেকি হাসি নিয়ে বলেন, ও কি আমার একার ছেলে? তোমার ছেলে নয়? তার এই মেয়ে কি এমন কাজ করে বাড়িতে? সব কাজ তো বাড়ির কাজের লোকেরাই করে, ও তো শুধু একটু একটু সাহায্য করে। ও কাজ না করলে তুমি যে ওকে খেতে দাও না, সে খবর আমার কানে এসেছে। শাহানা চৌধুরী ভরকায়। নওশেদ চৌধুরী শান্ত কথাটায় শীতের মধ্যেও ঘামে শুরু করেন তিনি। সন্দিহান চোখে আশেপাশে তাকাতেই চোখাচোখি হয় উপস্থিত সকলের সাথে। সকলের দৃষ্টি তারই ওপর নিবদ্ধ, শুধুমাত্র রিসা ছাড়া। নিজেকে ততষ্ট করে নরম দৃষ্টিতে তাকায় প্রিয়তির দিকে। কোমল সুরে বলে,
প্রিয়ন্তিমা যা তো, তোর সৌহার্দ্য ভাই না ডাকছে, ওকে গিয়ে কফিটা দিয়াই মা, এসে নাস্তাটা করে নিস। শাহানা চৌধুরীর কথায় প্রিয়ন্তী মাথা নিচু করে চলে যায়। প্রিয়ন্তী যেতেই সকলের অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলে শাহানা চৌধুরী। এখন সকলকে ভুল বুঝিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে খুব সহজে ভেবেই ঠোঁটের কোণে এক অদৃশ্য হাসি ফুটে উঠল। প্রিয়ন্তী কফি হাতে দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের রুমের সামনে। এক হাতে কফি ধরে অন্য হাতে আলতো করে মাথা দেয়া ওড়নাটা টেনে নেয়। ভেতরে যাবে কি যাবে না বুঝতে পারছে না। এই একজন মানুষের সামনে আসলেই তার হাত পা শিরশির করে। আগে এমনটা হতো না তার। একটা ঘটনার পর থেকে সেই সৌহার্দ্য ভাইকে প্রচুর ভয় পায়। তাকে দেখলে এই কাঁপুনি ওঠে সর্বাঙ্গে। তুই কি ভেতরে আসবি নাকি কোলে করে নিয়ে আসবো? সৌহার্দ্যের কথায় ভাবনায় ছেদ পড়ে প্রিয়ন্তীর। চোখ তুলে তাকাতে দেখতে পায় দরজা বন্ধ। প্রিয়ন্তী চমকায়। সৌহার্দ্য ভাই বন্ধ দরজার ওপরে উপস্থিতি টের পেল কিভাবে? সে তো কোনো কথাই বলেনি, এমনকি কোনো শব্দও করেনি। দরজার ওপাশ থেকে কি এপাশে সব দেখা যায়? প্রিয়ন্তীর ভাবনার মাঝে প্রিয় বলে ডাক আসতেই তড়িঘড়ি করে রুমে প্রবেশ করে প্রিয়ন্তী। পুরো রুম জুড়ে ছড়িয়ে থাকা ফুলের সুবাস তার নাকে বাড়ি খায়। সে চোখ বুলিয়ে দেখতে থাকে চারপাশ কি সুন্দর রুমটা, একদম পরিপাটি। রুমের প্রতিটি ফুলদানি হরেক রকমের শীতকালীন ফুলে সজ্জিত। এই ঘরটাতে সে তেমন একটা আসতে পারে না। বাড়ির সকল রুম সে গুছিয়ে পরিপাটি রাখতে পারলেও এই রুমটা করতে পারে না। এই রুমে সকলের প্রবেশ নিষেধ। পুনরায় চোখ তুলে আশেপাশে দেখতে চোখ গেল বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বইগুলোর ওপর। নবম দশম শ্রেণীর পদার্থ রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত। প্রিয়ন্তী ভুরু কুচকায়। সৌহার্দ্য ভাই তো মানবিক শাখার ছাত্র, তাহলে তার রুমে বিজ্ঞান শাখার বই কিভাবে কি করছে? কি পছন্দ হয়েছে? থাকতে পারবি এখানে? বলে প্রিয়ন্তীর হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক বসে সৌহার্দ্য। প্রিয়ন্তী মাথা নুইয়ে ফেলে। ধরা পড়ার কিছুটা লজ্জা পায়। সৌহার্দ্য ভাই কি তাকে হ্যাংলা ভাবছে? কোনোভাবে কি ধরে নিয়েছে রুমটা তার পছন্দ হয়েছে এবং সে এখানে থাকতে চায়? প্রিয়ন্তী মাথা তুলে আর চোখে তাকাতেই চোখাচোখি হয় সৌহার্দ্যের সাথে, যে তার দিকে এই চোখ রেখে একের পর এক চুমুক বসাচ্ছে কফির কাপে। প্রিয়ন্তী আড়ষ্ট হয়, মনে হচ্ছে এই চুমুকগুলো যেন কাপে নয় তার গায়ে বসছে। 9টা বাজতেই গায়ে বোরখা জড়িয়ে বের হয় প্রিয়ন্তী। উদ্দেশ্য বইয়ের দোকানে। হাত মেলে দেখে হাতের মধ্যে 170 টাকা নোট 5টা আর কিছু খুচরা টাকা রয়েছে। এগুলো তার মামারা দিয়েছিল টিফিন খাওয়ার জন্য, কিন্তু সে এগুলো খরচ না করে জমিয়ে রেখেছিল। ভাগ্যিস এগুলো ছিল, নয়তো গাইড কিন্তু কিভাবে? কিন্তু এত টাকা, এই টাকায় সবগুলো গাইড পাবে কি জানে না। যদি সবগুলো না পায় তাহলে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোই কিনবে বলে মনস্থির করে হাঁটা ধরে প্রিয়ন্তী। রিক্সা নিয়ে অযথা টাকা নষ্ট করতে চাইছিল না আপাতত। কি ম্যাডাম, রিক্সা কি আজ হরতাল লেগেছে নাকি? তিনটি পত্রিকা পড়ে বের হয়েছে, কই এমন কিছু তো দেখলাম না। সায়নের ডাকে প্রিয়ন্তী থামে। ঘাড় কাত করতে এই গাড়ির ভেতর বসে থাকা সায়নকে দেখতে পায়। লোকটি কি তার সাথে মশকরা করছে? আর এই লোক এখানে এলো থেকে? তাকে ফলো করছে না তো? প্রিয়ন্তী সন্দেহান চোখে তাকায় সায়নের দিকে। আমার গাড়িতে কিন্তু কোনো হরতাল নেই ম্যাডাম, চাইলে উঠতে পারেন বলেই গাড়ির দরজাটা খুলে দেয়। সরি ভাইয়া, আমি গাড়িতে উঠতে পারি না, বমি আসে। মিনমিনিয়ে কথাটা বলে প্রিয়ন্তী। সে সায়নের গাড়িতে উঠতে চাইছে না। পুরুষ মানুষের সাথে কথা বলতে অস্বস্তি হয় তার। সেখানে গাড়িতে বসে যাওয়া তার কাছে মৃত্যু সমতুল্য। দম বন্ধ হয়ে নিশ্চিত মরে যাবে সে। পুতুলে একদম নড়বে না। দেখো দেখুন তোমার পছন্দের কতগুলো কুকুর, নড়লেই কামড়ে দেবে। প্রিয়ন্তী স্থির হয়। মনে হচ্ছে শির দ্বারা দিয়ে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ক্রমশ। তার পেছনে কুকুর। ঘাড় কাত করতে পেছনে 5-6টা কুকুর দেখতে পায় সে, যার একটি রুটি নিয়ে মারামারি করছে। মারামারির এক পর্যায়ে কুকুরগুলো তার কাছাকাছি আসতে ফট করে গাড়িতে উঠে বসে পরে প্রিয়ন্তী। সায়ন অন্যদিকে ঘাড় ঘুরিয়ে হেসে ফেলে। কুকুরগুলোকে ধরে চুমু খেতে ইচ্ছে করছে তার। হাত উঁচিয়ে কয়েকটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে তাদের দিকে। নিজেকে সামলে প্রিয়ন্তীর দিকে ফিরতে সে দেখে সে চোখ বন্ধ করে কাচুমাচু হয়ে বসে আছে। সায়ন পুনরায় হাসে। মনে হচ্ছে মনে মনে বিড়বিড়ায় বাচ্চা বউ। প্রিয়ন্তী বাড়ি ফিরেছে ঘন্টাখানিক হয়েছে। বাড়ি ফিরে গাইডগুলোয় হাত বুলিয়ে সে সবগুলো গাইড কিনতে পারেনি, কিন্তু যেগুলো কিনেছে সেগুলো দিয়েই হয়ে যাবে তার। সেগুলোকে রেখে পা বাড়ায় রান্নাঘরের উদ্দেশ্যে। দুপুরের রান্না কতটুকু শেষ
হলো কে জানে। কয়েক সিঁড়ি নামতেই হাতে টান পড়ে তার। মুখ ঘুরিয়ে তাকানোর আগে সশব্দে গালে এসে চড় পড়ে। বন্ধ রুমটায় প্রায় 10 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী, চোখ জোড়া মেঝেতে স্থির। তার সামনেই পায়ের ওপর পা তুলে বসে আছে সৌহার্দ্য। একটার পর একটা সিগারেট খাচ্ছে আর তার শেষ অংশটুকু ফেলছে ফ্লোরে। প্রিয়ন্তীর চোখ জোড়া ফ্লোরে স্থির থাকায় সে খুব সহজেই সেই সংখ্যাটা গুনতে পারছে। সর্বশেষ ফেলা অংশটুকু নিয়ে সেই সংখ্যা দাঁড়ালো 10-এ। তার মানে সে প্রতি মিনিটে একটা করে সিগারেট খাচ্ছে। প্রিয়ন্তী উসখুস করতে থাকে, সিগারেটের গন্ধে তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু জানালা খোলা থাকায় সে এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারছে, নয়তো কখনই দম বন্ধ হয়ে মারা যেত। তোকে একা বাইরে যেতে নিষেধ করেছিলাম না? কার থেকে পারমিশন নিয়ে একা বের হয়েছিস? অ্যান্সার মি ড্যাম ইট। সৌহার্দ্যের ধমকে কেঁপে ওঠে প্রিয়ন্তী। ভয় ভয়ে চোখ তুলে তাকায় সৌহার্দ্যর দিকে, কিন্তু সেই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তার চোখ জোড়া অসম্ভব লাল হয়ে আছে, যেন এখনই সেই চোখ দিয়ে রক্ত ঝরবে। তুই লাস্ট কবে একা বাইরে গিয়েছিস মনে আছে? সেদিন কি হয়েছিল সেটাও মনে আছে নিশ্চয়ই। সৌহার্দ্যের শান্ত কণ্ঠে বলা কথাটা চমকে উঠল প্রিয়ন্তী। ভয়ে আড়ষ্ট হয়ে মিয়ে যায় কিছুটা। সেই দিনের কথা সে কখনোই ভুলতে পারবে না। এখনো প্রতি রাতে স্বপ্নে সেই দৃশ্যগুলো ভেসে ওঠে তার। সে হারিয়ে যায় অতীতে। সেই দিনটি ছিল শনিবার। সরকারি স্কুল হওয়ায় তার স্কুল ছুটি হতো বিকাল 4টায়। তখন সে সবেমাত্র 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সেদিন কাইফা স্কুলে না আসায় সে একা একাই বের হয় স্কুল থেকে। প্রতিদিনের ন্যায় স্কুলের সামনে বড় মাঠটা পেরিয়ে এসে দাঁড়ায় গলির মোড়ে। আর সেই কাইফা প্রতিদিন এই পর্যন্ত তার সাথেই আসতো। তাকে রিকশায় উঠিয়ে দিয়ে কাইফা চলে যেত নিজ গন্তব্যে। সেদিন কাইফা না থাকায় সে একাই অপেক্ষা করছিল রিকশার জন্য। সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে ঝুমিয়ে বৃষ্টি নেমে আসে। প্রিয়ন্তী ছুটে গিয়ে দাঁড়ায় একটা ছাউনির নিচে। ততক্ষণে প্রায় কাক ভাজা হয়ে গিয়েছিল। নিজেকে কোনো রকম বৃষ্টির ঝাপটা থেকে বাঁচিয়ে রেখে আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করছিল রিকশার জন্য। কিন্তু নির্জন গলি হওয়ায় রিকশা পাওয়াটা যেন অসম্ভব হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আশার আলো হয়ে আসে একজন রিকশাওয়ালা। বয়স কত হবে, 40 কি 45। মামুনি, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? কেউ নিতে আসেনি তোমাকে? দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়ো। প্রিয়ন্তীর চোখ চকচক করে ওঠে। এতক্ষণ একা একা ভয় লাগছিল তার, ভেজা কাপড়ে ঠান্ডাও লাগছিল। আঙ্কেল আমাকে একটু বাড়িতে দিয়ে আসবেন? আমি এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। লোকটি দাঁত বের করে হাসে। পান খাওয়া দরুন দাঁতগুলো লাল হয়ে আছে। কালো মুখশ্রীতে লাল লাল দাঁত দেখে প্রিয়ন্তী পুনরায় ভয় পেয়ে ওঠে। প্রিয়ন্তীর ভীতু মুখখানা দেখে লোকটি রিকশা থেকে নেমে আসে, তাকে আশ্বস্ত করে কোলে তুলে রিকশায় নিয়ে বসায়। প্রিয়ন্তী গুটিয়ে যায় সেই স্পর্শে, কিন্তু বাড়ি পৌঁছাতে পারবে সেই কথা চিন্তা করে স্থির হয়ে বসতেই রিকশা চলতে শুরু করে। আঙ্কেল এখানে থামিয়েছেন কেন? আমার বাড়ি তো এই রাস্তায় নয়, আর এই রাস্তাটাও আমি চিনি না। প্রিয়ন্তী অস্থির হয়ে পড়ে। চারদিকে অন্ধকার নেমে আসছে, কিন্তু সে এখনো বাড়ি পৌঁছাতে পারেনি। মামুনি, একটু অপেক্ষা করো, বৃষ্টিটা থামুক, এরপর যাব। আর তোমার আরও একটা আঙ্কেল আসবে, সেও আমাদের সাথে যাবে। বলে লোকটি এসে প্রিয়ন্তীর গা ঘেঁষে বসে পড়ে। প্রিয়ন্তী অপর পাশে সরে যেতে সেখানে আরও একটা লোক উঠে বসে। হঠাৎ আরও একজন লোকের উপস্থিতিতে প্রিয়ন্তী ভরকায়। আশেপাশে তাকিয়ে দেখে পুরো রাস্তা জনমানব শূন্য। সে ভয় পেয়ে ওঠে। লোক দুটো কেমন তার গা ঘেঁষে বসেছে, বারবার তার শরীরে হাত দিতে চাইছে। আঙ্কেল এবার থামুন, আমার ভয় করছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। যাব তো মামুনি, আগে তোমাকে একটু আদর করে নিই। দেখো তো কেমন ভিজে গেছো, ঠান্ডা লাগছে নিশ্চয়ই। বলেই লোক দুটো হাসতে থাকে, হাত দিয়ে তার শরীরে বিভিন্ন অংশ ছুঁয়ে দিতে থাকে। প্রিয়ন্তী কাঁপছে, নিজেকে বারবার ছাড়িয়ে নিতে চাইছে তাদের হিংস্র থাপা থেকে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে লাফিয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়, যার দরুন হাত ও পায়ের কিছু অংশ ছিলে রক্ত গড়িয়ে পড়ে। ব্যথায় মৃদু শব্দ করে উঠে দাঁড়ায়। পিছু ফিরতেই দেখতে পায় লোকগুলো অশ্লীল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, একে অপরকে বলছে, এই কচি মাল কোথায় পেলি আকাশ? সেরা মাল। আজ রাতে ভোজটা ভালোই হবে মনে হচ্ছে। আগে কে খাবে, তুই নাকি আমি? বলেই অট্টহাসিতে ফেটে পড়ে তারা। তাদের কথায় কানে আসতেই প্রিয়ন্তী দৌড় লাগায়। সেটা দেখে লোক দুটো পুনরায় উচ্চ শব্দে হেসে ওঠে। প্রিয়ন্তী প্রাণপণে দৌড়াচ্ছে, কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় এসে পৌঁছাচ্ছে। প্রায় 5 বার একই জায়গায় আসার পর সে থামে, ক্লান্তিতে মাটিতে বসে পড়ে।
সন্ধ্যা হলেও চারপাশে মধ্যরাতের মতো অন্ধকার হয়ে আছে। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখনও। কি মামুনি, লুকোচুরি খেলা শেষ? আর কতক্ষণ একা একা খেলবে? এবার আমাদের সাথেও একটু খেলো। বলেই লোক দুটো এগিয়ে আসে প্রিয়ন্তীর দিকে। একজন প্রিয়ন্তী দু হাত পেছনে টেনে ধরে আর অন্যজন অধৈর্যে নেয় ইউনিফর্মের বোতাম খুলতে থাকে। শব্দ হতেই প্রিয়ন্তীর হাত টেনে রাখা লোকটি হকচকিয়ে তাকায়। চোখ দুটো তুলতে তাকাতেই সামনে দেখতে পায় সৌহার্দ্যকে, যার হাতে ধরা লাঠির আঘাতে মাথা ফাটিয়ে নিচে পড়ে আছে আক্কাস। তার রক্তে ভেসে যাচ্ছে পুরো রাস্তা। লোকটি একবার আকাশের দিকে তাকিয়ে পুনরায় মাথা তুলে তাকায় সৌহার্দের দিকে, যার চোখ দিয়ে আগুন ঝরছে। বৃষ্টির দরুন শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। চুলগুলো এলোমেলো, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ দিগ্ভ্রান্তের মতো ছুটছিল। এই জানোয়ারের বাচ্চা, তোরা জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? জানিস কার দিকে চোখ তুলে তাকিয়েছিস? ও আমার বাবুনি পাখি, দেখেছিস ওকে? বাচ্চা একটা, দেখ তাকে দেখ একবার, জানোয়ার। সৌহার্দের হুঙ্কারে লোকটি কেঁপে ওঠে। প্রিয়ন্তীকে ছেড়ে উঠে দাঁড়ায়, ভীত চোখে তাকায় আশপাশে। পালানোর পথ খুঁজতে হয়তো। সৌহার্দ পকেট থেকে একটা ছুরি বের করে এক হাত দিয়ে সেটাকে শক্ত করে চেপে ধরে। প্রিয়ন্তী তখনও মাটিতে বসে আছে, ভয়ে কাঁপছে অনবরত। আশেপাশে কি হচ্ছে কোনো কিছুতেই হুঁশ নেই তার। সৌহার্দ্য এক পলক তাকায় সেই ভীত মুখখানায়। ধীর পায়ে এগিয়ে এসে খপ করে কলার চেপে ধরে লোকটির। আব্বা, কি করতেছো? আব্বা, সারাই দাও। আমরা কিছু করি নাই, বিশ্বাস করো আব্বা, ভুল হয়েছে, মাফ কইরা দাও। লোকটির আকুতি যেন সৌহার্দের কান পর্যন্ত পৌঁছায়নি। সে আগের মতোই ধীর স্থির পায়ে লোকটিকে নিয়ে প্রিয়তির সামনে গিয়ে বসে। বাবুনি পাখি, তাকা আমার দিকে, কোনো ভয় নেই, দেখ তাকা আমার দিকে, দেখ তোর সৌহার্দ্য ভাই এসেছে, তাকাবি না? একবার তাকা। সৌহার্দের ডাকে প্রিয়ন্তী আরো গুটিয়ে যায়। চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুর ফোঁটা। সৌহার্দ্য চোখ বন্ধ করে নেয়, গভীর শ্বাস টেনে তাকায় লোকটির দিকে। এই জানোয়ার, দেখ আমার বাবুনি আমার দিকে তাকাচ্ছে না, ভয় পাচ্ছে, দেখ আমার সাথে কথা বলছে না, দেখছিস? দেখ আমার কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছিস? পাচ্ছিস দেখতে? সৌহার্দের উন্মাদের মতো বলা কথাগুলো লোকটির মনে ভীতি ছড়িয়ে পড়ে। অজানা ভয়েরা দানা বাঁধে চোখ জুড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগে হাতে থাকা ছুরি দিয়ে তার চোখ গুলে দেয় সৌহার্দ্য। তার গগন বিদারী চিৎকার তুলে মাথা তুলে তাকায় প্রিয়ন্তী। লোকটির চোখ থেকে গড়িয়ে পড়া রক্ত আর সে সৌহার্দের হাতে থাকা রক্তাক্ত ছুরি দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর আর কিছু মনে নেই তার। কিভাবে বাসায় আসলো সেটাও জানে না। টানা 7 দিন জ্বরে ভোগার পর সুস্থ হয় সে, কিন্তু সৌহার্দ্যে সেই হিংস্রতা আজও ভুলতে পারেনি প্রিয়ন্তী। সেই ঘটনার পর থেকে সে আর সৌহার্দ্যের সাথে সহজ হতে পারেনি, বরং দিনকে দিন তার ভয়রা আরো বেড়ে গিয়েছে। কেন কথা বলছিস না কেন? মনে নেই তোর? সৌহার্দ্যের ডাকে সম্বিত ফিরে পায় প্রিয়ন্তী। চোখ তুলে তাকাতেই দেখতে পায় সে একদম তার কাছাকাছি দাঁড়িয়ে। প্রিয়ন্তী হকচকিয়ে যায়, চোখ নামিয়ে পেছনে যেতে থাকলে সৌহার্দ্য তার দিকে এগিয়ে আসতে থাকে। এক পর্যায়ে প্রিয়ন্তীর পিঠ গিয়ে ঠেকে দেয়ালে। সৌহার্দ্যের কার্যকলাপ বোধগম্য হচ্ছে না তার। মনে মনে ভাবতে থাকে কথা অমান্য করার জন্য কি শাস্তি দিবে তাকে। আজও তার পকেটে ছুরি আছে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে এই সৌহার্দ্যের 2 হাত গিয়ে ঠেকে প্রিয়ন্তীর দুপাশের দেয়ালে। ভয়ে চোখ মুখ খিচে ফেলে প্রিয়ন্তী, হাত দুটোকে চেপে ধরে বুকে। বাচ্চা বলে ছেড়ে দিচ্ছি, নাহলে তুই আমার 2 হাতে বন্দি না হয়ে অন্য কোথাও বন্দি হতিস। বলে ঘোর লাগা দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর খিচে রাখা ঠোঁট জোড়ায়। ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে আছে মিহি, সারা, রিসা ও মিহা। সকলেই ব্যস্ত মেহেদির ডিজাইন সিলেক্ট করায়। বিয়ের আর বেশি দিন নেই, এর মধ্যে আবার নিচেও প্র্যাকটিস করতে হবে নাচের। কে কোন ডিজাইনের মেহেদি পরবে, কে কোন গানে নাচবে, নাচ করবে তা নিয়েই মুখরিত হয়ে আছে পুরো বাড়ি। ড্রয়িং রুম থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে হাসির আওয়াজ। রান্নাঘর থেকে বারবার উকি দিয়ে এসব দেখছে বাড়ির 3 করতে। যদিও তারা তেমন একটা রান্না করে না, বাড়ির কাজের লোকই সব করে। তাদের সাথে প্রিয়ন্তীও থাকে সব কাজে, কিন্তু আজ বাড়িতে মেহমান আসবে বিধায় রান্নার দায়িত্বটা নিজেদের কাঁধেই তুলে নেয়া তারা। যতই হোক মেয়ে শ্বশুরবাড়ির লোকদের মতো আর কাজের লোকদের হাতের রান্না খাওয়াতে পারে না। তখনই সিঁড়ি বেয়ে নেমে আসে সৌহার্দ্য। শীতের মধ্যেও গায়ে থাকা নীল রঙা শার্টটি ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। সিঁড়ি দিয়ে নামায় পায়ের শব্দে ড্রয়িং রুমে উপস্থিত সকলের নজর যায় তার দিকে।
তাকে দেখে সকলে মুচকি হাসি দিলেও রিসার দুহাত চলে যায় বুকের বাপাশে। দুহাত বুকে চেপে ধরে চোখ বুঝে নেন মুগ্ধতায়। সৌহার্দ্যকে নামতে দেখে হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে আসে শাহানা চৌধুরী। এমন অসময়ে ছেলেকে বাড়িতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। বাবু, কি হয়েছে তোর? এমন অসময়ে বাড়ি আসলি কেন? তুই না অফিসে গিয়েছিলি? শরীর খারাপ করেছে? কোথাও কষ্ট হচ্ছে? বল মাকে। বাবুই। শাহানা চৌধুরী কথায় উপস্থিত সকলেই ফিক করে হেসে ফেলে। সৌহার্দ্য গরম চোখে তাকাতেই সকলে মুখে হাত দিয়ে সেই হাসি থামিয়ে নেয়। নিজেকে শান্ত করে মুখ ঘুরায় সৌহার্দ্য। আকতি ভরা নয়নে তাকায় মায়ের দিকে। সৌহার্দ্যের কথায় উপস্থিত সকলেই চমকায়। কি শুনল সকলে? ঠিক শুনেছে তো, কিন্তু শাহানা চৌধুরী কপালে চিন্তার ভাঁজ মুছে গিয়ে মুখে হাসির রেখা ফুটে ওঠে। তার ছেলে প্রেম করছে। তার কতদিনের শখ ছেলেকে বিয়ে করে বউ আনবে ঘরে, নাতি নাতনির মুখ দেখবে, দাদি ডাক শুনবে। অবশেষে তার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। দুপুর 12:45। চৌধুরী ভিলা যেন খুশির আমেজে মেতে উঠেছে। বাড়ির সকল সদস্যরা অধীর আগ্রহে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে বাড়ির নতুন কুটুমদের জন্য। তারা আসবে বিধায় বাড়ির 3 কর্তা 12টার দিকে অফিস থেকে বাড়ি ফিরেছে। 3 কর্ত্রী রান্নাঘর আর ড্রয়িং রুমে ছোটাছুটি করছে নাস্তা হাতে। প্রান্ত প্রাইভেট কোম্পানিতে চাকরি করার দরুন সে আসতে পারেনি। সেখানে হুটহাট ছুটি দেওয়ার রীতি নেই। সৌহার্দ্য এসেছিল 11টার দিকে। তার মিটিং থাকায় সে চলে যেতে চেয়েছিল, কিন্তু যখনই শুনেছে মিহির শ্বশুরবাড়ির লোকজন আসবে, তাই সে আর চায়নি। লোকজন আসবে তাই সায়নের বলা সেই দিনের কথাগুলোর পর থেকে তার মনে ভয়েরা বাসা বেঁধেছে। তার বাবুনি পাখিকে হারিয়ে ফেলার ভয়। তার বাবুনি পাখিকে ছাড়া যে তার নিঃশ্বাসটাই নিতে কষ্ট হয়। সেখানে যদি তাকে হারিয়ে ফেলে তাহলে তো সে মরেই যাবে। ছোট সাহেব, এই লন আপনার কফি। রহিম চাচার ডাকে ঘাড় ঘুরিয়ে তাকায় সৌহার্দ্য, যে এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানের দিকে দৃষ্টি তাক করে রেখেছিল। প্রিয় কোথায় রহিম চাচা? আমি তো ওকে কফি দিতে বলেছিলাম। বলেই কফি হাতে নির্লিপ্ত ভঙ্গিতে সোফায় গিয়ে বসে সৌহার্দ্য। সৌহার্দ্যের কথায় রহিম চাচা মৃদু হাসে, যেন সে জানতো সৌহার্দ্য তাকে এই প্রশ্নটাই করবে। মুখে সেই হাসি বজায় রেখে এই উত্তর দেয়। প্রিয়, মা তো নিচে কাম করে, হ্যাঁ সব গোছাইয়ে দিতেছে, আর মালিকেরা সেগুলো নিয়ে টেবিলে সাজাইয়ে রাখতেছে। কফিটা শেষ করে এক পা এগিয়ে যায় সৌহার্দ্যের কাছে, মাথা নিচু করে বলে, তয় একটা সমস্যা হয়েছে। আপেল কাটতে গিয়া প্রিয়মার হাত কাটতে গেছে, মেলা রক্ত বাইর হয়েছে। রহিম চাচার কথায় গিলতে থাকা কফিগুলো গলায় বাঁধে সৌহার্দ্যের। টেবিলের ওপর কফির মগটা রেখে তড়িৎ বেগে উঠে দাঁড়ায়। হাতের উল্টো পিঠে মুখ মুছে হন্তদন্ত হয়ে রুমের বাহিরে পা বাড়াতে এই রহিম চাচা পুনরায় বলে ওঠে, আমি হাতে কাপড় বাঁধা দিছি, রক্ত পড়া বন্ধ হইয়া গেছে, আপনি চিন্তা করেন না। রহিম চাচার কথায় সৌহার্দ্য শান্ত হয়। ধীর পায়ে এসে পুনরায় সোফায় গিয়ে বসে। দুহাত দিয়ে মুখ কষলিয়ে সামনের দিকে ঝুঁকে বসে, কণ্ঠ হাতে নামিয়ে বলে, আপনাকে অনেক ধন্যবাদ চাচা। আপনি আর পারুল না থাকলে প্রিয় যে কি হতো। আপনারাই তো ওকে ছায়ার মতো আগলে রাখেন, আদর যত্নে পুষে রাখেন, যেন ছোট্ট একটা পাখি। সৌহার্দ্য থামে, গম্ভীর শ্বাস টেনে পুনরায় বলে, আপনি না জানালে তো আমি জানতেই পারতাম না যে ও একা একা বাইরে গিয়েছে। কথাটা শোনা মাত্রই অফিস থেকে ছুটে বেরিয়ে আসি। কোথায় কোথায় না খুঁজেছি ওকে, পাগল হয়ে যাচ্ছিলাম খুঁজে না পেয়ে। বারবার শুধু মনে হচ্ছিল ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো আমার পৃথিবীটাই থেমে যাবে। ওর কাছে যে আমার নিঃশ্বাসটাও বন্দি। সৌহার্দ্যের কথায় রহিম চাচা পুনরায় হাসে, মনে সাহস জুগিয়ে জিজ্ঞেস করে। সৌহার্দ্যের চোখ তুলে তাকায়, তার চোখে জল টলমল করছে, যেন চোখের পাতা ফেললে এক্ষুনি সেগুলো গলে গিয়ে গড়িয়ে পড়বে আর বলবে, খুব ভালোবাসি চাচা, খুব ভালোবাসি। নিজের নিঃশ্বাসকে কে না ভালোবাসে। টুপটাপ শব্দ করে পুরো ড্রয়িং রুম মুখরিত হয়ে আসছে। কিছুক্ষণ আগেই রায়ান ও তার বাবা মা এসে পৌঁছেছে। তারা আসতেই সকলে দুপুরের খাবার খেতে বসে পড়েছে। মানুষের সংখ্যা বেশি হওয়ায় 2টো টেবিল একসাথে জুড়ে দেওয়া হয়েছে। টেবিলের এক কর্নারে বসেছে রাহেলা বেগম, তার পাশে বসেছে তার 3 ছেলে নওয়াব, নওশেদ ও নূর চৌধুরী। তাদের সামনে বসেছে তাদের 3 গিন্নি, আর অন্য পাশে বসেছে রায়ানের বাবা রাদিন ফারাজি ও তার মা সোহানি ফারাজি। পরের টেবিলটাতে বসেছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্য। প্রিয়ন্তী একে একে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। লাল খয়েরি ওনাটার ঢাকা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বয়সের তুলনায় দায়িত্বটা যে বেশি ভারী। সায়ান বাবা কোথায় বেইন সাহেব? তাকে যে দেখতে পাচ্ছি না। খেতে খেতে রাগেন ফারাজিকে।
প্রশ্ন করে নওয়াব চৌধুরী। নওয়াব চৌধুরীর প্রশ্ন মুখে হাসি ফুটে ওঠে রাদিন ফারাজির। তার ছেলের পরিবর্তনটা ইদানিং তারও বেশ চোখে পড়েছে। আর বলবেন না বিএন সাহেব, ছেলেটা হুট করে কি যে হলো, সকাল 9টায় অফিসে যায়, রাত 8টায় বাড়ি ফিরে। কিন্তু এত বছরেও তাকে আমি একেবারের জন্য অফিসে নিতে পারিনি। কিছু বললেই বলতে আমার বাবা আছে না, সে থাকতে আমার কাজ করতে হবে কেন? সে একাই সব সামনে নিবে। আর এখন দেখুন কেমন অফিস করে, মায়ের হাতের খাবার দিয়ে লাঞ্চ করে, অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফিরে, একদম ফ্যামিলি পার্সন। তবে কল করে বলেছে ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে এখানে। এটা তো খুবই ভালো খবর বিআই সাহেব। এবার তো বড় ছেলের পরপরই ছোটটারও বিয়ে দিয়ে দিতে হবে দেখছি। আমাদের নূরও এমনটা করেছিল। সকলকে দেখাতো সে কাজে পটু, খুবই মনোযোগী, তাই সারাদিন অফিসে কাটাতো। কিন্তু যখনই কোনো পেপার সাইন করানো হতো তখন নিজের নামের পরিবর্তে রূপালী চৌধুরী লিখত। বুঝুন কি সাংঘাতিক কাণ্ড। নওয়াব চৌধুরী কথার সকলে উচ্চ শব্দে হেসে ওঠে। তবে লজ্জা পায় নূর চৌধুরী ও রূপালী চৌধুরী। সেই সময় গটগট পায়ে নিচে নেমে আসে সৌহার্দ্য। গায়ে সাদা শার্ট, কালো কোট আর পরনে কালো প্যান্ট। দেখে মনে হচ্ছে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। সে নিচে নামতে এই সকলের নজর যায় তার দিকে। মুনাফ, এমন অসময়ে কোথায় যাচ্ছ? এসো, আমাদের সাথে লাঞ্চ করবে। নওশেদ চৌধুরী ডাকে সৌহার্দ্য দাঁড়ায়। তখনই তার মা বলে ওঠে, হ্যাঁ বাবু, আয় না, খাবারটি খেয়ে যা, সকালে তো খাচ্ছে, তুই খাবি না? শাহানা চৌধুরীর আদুরে ডাকে সৌহার্দ্য গিয়ে বসে মিহার পাশে। তার সামনের চেয়ারে বসে আছে মিহি আর রায়ান। তাদের পাশেই বসেছে সারা ও রিসা। মিহি ও রায়ানের সম্পর্ক 4 বছরের হওয়ায় তাদের মধ্যে লজ্জা লজ্জা ভাবটা কেটে গিয়েছে অনেক আগেই। বাড়ির বড়দের সামনেই তারা একে অপরকে খাইয়ে দিচ্ছে, একজন আরেকজনকে চোখ টিপছে। সৌহার্দ্য বিরক্ত হয়, চোখ ঘুরিয়ে প্রিয়ন্তীকে খুঁজতে থাকে। আশেপাশে তখনই নজরে আসে দূরে দাঁড়িয়ে থাকা লাল খয়েরি ওড়না ঢেকে থাকা মুখখানা। এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে, যেন ডাক পড়লে সহসায় ছুটে আসতে পারে। মা, প্রিয় খাবার খেয়েছে? সৌহার্দ্যের রাশভরির প্রশ্ন থমকে যায় শাহানা চৌধুরী। মাত্র সে প্লেট ভর্তি খাবার বেড়ে ছেলের দিকে এগিয়ে দিচ্ছিলেন, কিন্তু সে যা শুনেছে ঠিক শুনেছে তো। সৌহার্দ্য প্রিয়ন্তীর খাওয়ার খোঁজ নিচ্ছে। এতগুলো বছর পর বাড়ির সকলের সামনে সে প্রিয়ন্তীর নাম উচ্চারণ করেছে। তিনি আশেপাশে তাকাতেই দেখতে পান সকলে বিস্মিত নয়নে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছে, কিন্তু রাহেলা বেগম মিটিমিটি হাসছে। দাদু ভাই, আমি নানুমণিকে বলেছি আমাদের সাথে খেতে বসতে, কিন্তু সে আসেনি। সে নাকি সকলের সাথে খেতে লজ্জা পায়। তুমি ভেবো না, আমি পারুলকে বলে পাঠিয়েছি যাতে প্রিয় নানুকে খাবার বেড়ে দেয়। রাহেলা বেগমের কথা শেষ হতেই সকলে খাবারে মনোযোগ দেয়। সকলে জানে প্রিয়ন্তী এমনই, সে কখনোই টেবিলে খেতে বসে না, আর না কারোর সাথে বসে খাবার খায়। সকলে খাবারে মনোযোগ দিলেও সৌহার্দ্য প্লেট হতে উঠে যায়। সকলে সেদিকে একবার তাকে পুনরায় খাবারে মনোযোগ দেয়, কারণ সকলেই জানে সৌহার্দ্য প্রিয়ন্তীর মতো খাবার টেবিলে খাবার খায় না। তাই কেউই এ ব্যাপারে আর মাথা ঘামায় না। খাবারের প্লেট হাতে সৌহার্দ্য গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তী মাথা তুলে তাকাতেই চোখাচোখি হয় দুজনে। সৌহার্দ্যের ঘোর লাগা দৃষ্টি দেখে অস্বস্তিতে পুনরায় মাথা নুয়ে ফেলে প্রিয়ন্তী। এমন বউ বউ রং করে ঘুরে বেড়াচ্ছিস কেন? বউ হতে ইচ্ছে করছে? অসভ্য আদর সহ্য করতে পারবি তো? সৌহার্দ্যের এমন লাগাম ছাড়া কথা শুনে মিয়ে যায় প্রিয়ন্তী। মাথাটা আরো খানিকটা নিচু করে ফেলে লজ্জায়। সৌহার্দ্য মিটিমিটি হাসে, চোখ ঘুরিয়ে রায়ান মিহিকে দেখে একবার, দৃষ্টি সংযত করে পুনরায় প্রিয়ন্তীর দিকে তাকায়। প্রিয়ন্তী তখনও মাথা নিচু করে রেখেছে। সৌহার্দ্য নেশাতুর নয়নে তাকায় সেই নিচু করে রাখা মুখখানায়। রায়ান মিহির আশেপাশেও যাতে না দেখি তোকে। আমি চাই না তোর লজ্জা এক্ষুনি ভাঙুক। তোকে লজ্জায় ফেলবো আমি, আবার তোর লজ্জা ভাঙাবো আমি, বুঝেছিস? লজ্জায় যখন মিয়ে যাবি তখন বুকে লুকিয়ে ফেলবো, আবার সেই লজ্জারাঙা মুখ তুলে আদরও খাবো। কত আদর জমিয়ে রেখেছি জানিস? বলে প্রিয়ন্তীর দিকে কিছুটা ঝুঁকে পড়ে। প্রিয়ন্তী চমকায়, ছলাৎ করে ওঠে তার ছোট্ট হৃদয়খানা। তার হাত পা শিরশির করছে, চোখ জোড়া অস্থির হয়ে এদিক ওদিক ছুটছে। সায়ানো তো এমন কথা বলে কই কখনো তো এমন হয়নি, তাহলে আজ কেন এমন হচ্ছে? এটা তার সৌহার্দ্য ভাই বলে। প্রিয়ন্তীর ভাবনার মাঝে সৌহার্দ্য প্রিয়ন্তীর হাত দুটো মেলে তার ওপর খাবারের প্লেটটি রাখে। প্রিয়ন্তীর চোখ স্থির হয় সেই প্লেটটির ওপর। সেটিকে এক পলক দেখে মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। এর ওদিক না তাকিয়ে সোজা রুমে যাবি,
খাবার শেষ করে পড়তে বসবি। আর একবার যদি শুনি কাজের নাম করে হাত পা কেটেছিস, তাহলে সত্যি সত্যি হাত পা কেটে রুমে বসিয়ে রাখবো। বলেই প্রিয়ন্তীর কপাল জুড়ে ছড়িয়ে থাকা ওড়নাটা টেনে চোখ পর্যন্ত ঢেকে দেয়। মুচকি হেসে বাড়ির বাহিরে হাঁটা ধরে আর মনে মনে বিড়বিড়ায়। লজ্জাবতী বউ। দুপুরের খাবার শেষ হতেই সকলে যে যার রুমে চলে যায়। রায়ানের বাবা মাকে গেস্ট রুমে রেখে বাড়ির সকল কনিষ্ঠ সদস্যরা চলে যায় দোতলার পুলের পাশে। সকলে একসাথে গোল হয়ে বসে পড়ে আড্ডা দিতে। তাদের আড্ডার প্রধান উদ্দেশ্য রায়ান ও মিহির লাভ স্টোরি শোনা এবং তাদের হানিমুনের প্ল্যান জানা। রায়ানরা দুপুরের খাবার শেষেই চলে যেত, তবে সায়ান আসবে বিধায় তারা সায়ানের জন্য অপেক্ষা করছে। সেই সাথে সায়ানের জন্য অপেক্ষা করছে আরও একজন, সে হচ্ছে সারা। সায়ানকে সে প্রথম দেখেছিল মিহির এঙ্গেজমেন্টে। সন্ধ্যায় মিটিমিটি আলোয় সায়ানকে দেখে মনে হয়েছিল এর থেকে সুদর্শন পুরুষ এই পৃথিবীতে আর একটিও নেই। তখনই কারো প্রেমে না পড়ার প্রতিজ্ঞা ভেঙে উষ্টা খেয়ে পড়ে সায়ানের প্রেমে। লাজুক হাসিতে দুহাত দিয়ে মুখ ঢেকে নেয় সারা। মনে মনে ভাবে তার যে লজ্জা, সে হয়তো কখনোই সায়নকে মুখ ফুটে বলতে পারবে না সে তাকে পছন্দ করে। তাকে দেখলেই বুক ধুকপুক করে। আচ্ছা, সায়ন কি বুঝবে সে তাকে পছন্দ করে? আবার একটু একটু ভালোবাসে বোধ হয়। সকলে চলে যেতেই প্রিয়ন্তী আসে টেবিল পরিষ্কারের জন্য। বাড়ির অন্যান্য কাজের লোকেরা বিকেলের নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে, যার দরুন প্রিয়ন্তীকে আসতে হলো এই কাজে। যদিও সকালে তাকে নিষেধ করেছে, কিন্তু সে শুনেনি।